আজকে সেনাপ্রধানের এইখানে যে সেনাপ্রধান যে গেলেন, এটি যে খুব বড় ধরনের একটি ঘটনা, একটি বিষয়, সেটি অন্য সময় হলে কিন্তু হতো না। অন্য সময় হলে এটি মনে হতো একটি রুটিন, কিন্তু কোন অবস্থাতেই এই সময়ের সেনাপ্রধান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ এটি কোনো নর্মাল বা রুটিন ওয়ার্ক নয়। যদিও এই সরকার এমন ভাবে এটিকে উপস্থাপন করেছে যে এটি একটি রুটিন ওয়ার্ক, এটা কিছু না, এমনি গেছে ওনার সাথে দেখা করতে। আপনাদের সবার মনে আছে, আমি সেই জায়গাটিতে যাই, আপনিও বললেন যে পরিষ্কার ভাবে এবং প্রকাশ্যই হয়ে গেছে যে সেনাপ্রধানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে দূরত্ব কিছুদিন পর্যন্ত, সেটি একেবারে এখন পরিষ্কার প্রমাণ তো উনি প্রকাশ্যেই দিলেন। একজন সেনাপ্রধান কোন অবস্থাতেই ইন্টার্ন গভর্নমেন্টের একজন চিফ অ্যাডভাইজারকে নাম ধরে মেনশন করতে পারেন না, কিন্তু তিনি সেটি করেছেন, প্রকাশ্যে করেছেন। এবং কিভাবে করেছেন? খুব ক্ষুব্ধ ভাষায় প্রকাশ করেছেন। আপনাদের মনে আছে তার বডি ল্যাঙ্গুয়েজ। তো সেটি কখন করেন একজন সেনাপ্রধান যে তার চিফ অ্যাডভাইজারের অ্যাজ লাইক তিনি হচ্ছেন প্রাইম মিনিস্টার, তো তাকে শুধুমাত্র ডক্টর ইউনূস বলে মেনশন করা এটি অনেক বড় ব্যাপার। তো সেই জায়গা থেকে আমরা জানি, আমাদের কাছে ইনফরমেশন এটাও আছে যে এর মধ্যে আরো কয়েক দফা প্রধান উপদেষ্টা তাকে কল করেছিলেন, উনি ফোন পর্যন্ত ধরেন নাই। উনি তার যে অন্য লোকজন আছে তাদের সঙ্গে যখন তাদের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেছেন, উনি রিফিউজ করেছেন। এই ঘটনাগুলো কিন্তু ঘটেছে। দুদিন আগে ওনাকে কল করেছিলেন, উনি তখন নানান ভাবে এক্সকিউজ করেছেন। কিন্তু তাইলে কেন সেনাপ্রধান গেলেন? এইটার সঙ্গে কিন্তু আপনার দুদিন আগে যে গত 2-3 দিন পর্যন্ত বাংলাদেশে যে এক ধরনের একটি পরিবর্তন ঘটছে এবং সেটির প্রক্রিয়া যে শুরু হয়েছে, সেটির একটি প্রভাব কিন্তু আজকে সেনাপ্রধান ওইখানে যাওয়া। এটির সঙ্গে যে যাই বলুক না কেন, অবশ্যই তুলসী গ্যাবার্ডের ওনার যে বক্তব্য ইন্ডিয়ায় বসে যেটি দিয়েছেন সেটির যোগসূত্র আছে, এটি কিন্তু একেবারেই নিশ্চিত করে বলা যায়। এখন কি বলা যায় না, কতটুক আমরা বলতে পারি, কতটুক বলতে পারি না, সেটি হচ্ছে আজকে যে ওইখানে সেনাপ্রধানের সঙ্গে ওনার যে বৈঠকটি হলো, সেই বৈঠকটি দ্বিপাক্ষিক দুজনের মধ্যে বৈঠক আছে। স্বাভাবিকভাবেই যারা আমাদেরকে শুনছেন তারা তো বলবেন যে আপনারা কিভাবে তাইলে জানলেন, ওইখানে 2 জন ছিল, আপনারা কিভাবে জানলেন? একটা জিনিস মনে রাখা দরকার যে এই যে উনি যে আসলেন, সেনাপ্রধান যে আসলেন, সেটি উনি যে একেবারে কারো সঙ্গে কোনো কিছু আলাপ করেননি, কারো সঙ্গে কোনো পরামর্শ করেননি, এখানে এসে তার অবস্থান কি হবে সেটি যে উনি আগে কাউকেই ওনার আশপাশের কাউকে জানাননি, এটি কিন্তু না। আর আর প্রধান উপদেষ্টার ওইখানে এবং বৈঠকের পরেও যে তিনি কাউকে কিছু বললেন না, তাও না। পাশাপাশি প্রধান উপদেষ্টার ওইখানে আমরা মিডিয়াতে যারা দেখেন, বিশেষ করে যারা মিডিয়ার বাইরে, তারা দেখেন যে ওইখানে 2 জন বসে শুধুমাত্র কথা বলতেছে, কিন্তু আশপাশে তো আরো লোকজন থাকে, তাই না? তো বিভিন্ন পর্যায়ের লোকজন থাকে। তো এখন আপনি যে তথ্যটুকু বললেন, আমার কাছে যে ইনফরমেশনটুকু আছে, এইটার সঙ্গে কিছুটা ওই তথ্য, আমি তো বললামই, কিছুটা অথেন্টিক তথ্য আর কিছুটা হচ্ছে অ্যাজাম্পশন, সবকিছু মিলে যেই জিনিসটি, এটি হচ্ছে আনুষ্ঠানিকভাবে আইএসপিআর থেকে যেটি গণমাধ্যমকে বলেছে, যে ওইখানে উনি বলেছেন আফ্রিকা ভ্রমণ করে এসছেন, সেটি বলেছেন। বঞ্চিত কর্মকর্তা তাদের ব্যাপারে, তাদের কি করা যায়, কিভাবে পুনর্বাসন করা যায়, সেগুলো নিয়ে কথা বলেছেন। প্রধান উপদেষ্টা আবার বলেছেন ইসের কথা, যে সার্বভৌমত্ব রক্ষার জন্য যাতে সর্বাত্মক কাজ করে। আমি এই জায়গাটিতে আসি, সার্বভৌমত্ব রক্ষার জন্য যদি রুটিন ওয়ার্ক হিসেবে উনি যান, সেই মিটিং এ সার্বভৌমত্ব রক্ষার কথা তিনি কখন বলেন প্রধান উপদেষ্টা? নর্মাল সিচুয়েশনে তো এটি বলবেন না। আবার কি উনি যাচ্ছেন কোথায়? চীনে। তো চীনে যাওয়ার আগে
ওনার কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য আমরা তো এটি আমরা তো আলাপই করলাম যে এমনও শোনা যাচ্ছে যে ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনার পরামর্শ কি, তো উনি উল্টা সেই জায়গাটিতে বলেছেন যে আপনি তো আমার পরামর্শের তো কোনো মানে আমি যদি লোকাল ল্যাঙ্গুয়েজে বলি ধার ধারেন না, এর আগে কখনো তো আপনি জানতে চান না, এখন হঠাৎ করে আমার কাছে কেন এটা জানতে চাইলেন। অর্থাৎ এই যে জিনিসগুলো, এইটার আড়ালে যে ঘটনাটি হচ্ছে যে তুলসী গ্যাবার্ড যখন থেকে ভারতে প্রকাশ্যে, ভিতরে হিডেন তো অনেক কিছু আছে, কিন্তু প্রকাশ্যে যে কথাগুলো বললেন তখন থেকে এর আগে গত দুদিন পর্যন্ত আমি যে ইনফরমেশন গুলো দিয়েছি ওই দিক থেকে একেবারেই পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে বাংলাদেশের এখন যা পরিস্থিতি, এই অবস্থার পরিবর্তন ঘটাতে হবে, সেটি দৃশ্যমান করতে হবে। তো দৃশ্যমানটা কি? দৃশ্যমানটা হচ্ছে যে এখন বাংলাদেশে যে ভয়ানক পরিস্থিতি চলছে, আওয়ামী লীগের বিরুদ্ধে যেইভাবে একদম নজিরবিহীন কর্মকাণ্ড চালানো হচ্ছে, এগুলো বন্ধ করতে হবে। যারা মানবিক জায়গা থেকে এই যে বয়স্ক যাদেরকে হ্যান্ডকাপ লাগিয়ে সিনিয়র নেতাদেরকে আদালতে নেওয়া হচ্ছে, আটকায় রাখা হয়েছে, তাদের জায়গাগুলো, তাদেরকে জামিন দেওয়ার যে প্রক্রিয়াটি কিন্তু এটি শুরু হয়েছে গতকালকে আমি বলেছি। পাশাপাশি জঙ্গিবাদের যে উত্থানটা বাংলাদেশে, এটি একদম এখন একেবারেই চূড়ান্ত রূপ নিয়েছে। এই জায়গায় বড় হুঁশিয়ারিটি দেওয়া হয়েছে যে সবার আগে এটিকে বন্ধ করতে হবে এবং এদেরকে ধরে এটি দেখাতে হবে, দৃশ্যমান করতে হবে। এর অংশ হিসাবে কিন্তু আপনার দেখেন এই যে আরসার এই যে যে ধরছে, এটা কিন্তু এমনি না, এটা তো 2 দিন আগেও ধরতে পারতো। ওনারা 7 মাস ক্ষমতায়, তুলসী গ্যাবার্ড যেদিন বললেন তার পর দিনই সুরসুর করে মনে হলো যে আরসা প্রধান ওনাদের হাতে এসে ধরা দিয়েছে। বিষয়টি এমন ভাবে দৃশ্যমান হয়েছে। তো সেনা প্রধানের আজকের বৈঠকটি, এটি কোনো নর্মাল বৈঠক নয়, এটি এই যে এখন অ্যাবনর্মাল একটি সিচুয়েশন শুরু হয়ে গেছে এবং আগামী ঈদের আগে পর্যন্ত, 26শে মার্চ ঈদ এর আগে পর্যন্ত চলবে, পরেও এটাই আরো পর পর্যন্ত চলবে। সেটিরই উদ্ভূত পরিস্থিতির একটি প্রেক্ষাপটে আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন। এটি আমার তথ্য এবং বিশ্লেষণ দুটি মিলে আমার কাছে মনে হচ্ছে। তৌফিক ভাই, আমার মনে হয় যে এখানে পুরোটাকে যদি আমরা একটু ন্যারো ডাউন করি বা ফোকাসড করি, তাতে 2টি বিষয় খুব গুরুত্বের সঙ্গে উঠে আসে। একটি হচ্ছে গিয়ে প্রধান উপদেষ্টার চায়না সফর, যেটির বিষয়ে সেনা প্রধানের কাছে প্রধান উপদেষ্টা পরামর্শ চেয়েছেন। আরেকটি তুলসী গ্যাবার্ডের মন্তব্য নিয়ে সেনাপ্রধান কি ভাবছে। এই 2টি বিষয় মনে হয় আমরা সিগনিফিকেন্টলি আনতে পারি এবং তার প্রত্যুত্তরে সেনাপ্রধান কি বলেছেন, যদি সেই বিষয়টা আমাকে আর একটু ব্যাখ্যা। আপনি বলেছেন যদিও যে সেনাপ্রধান বলছেন আগে তো আপনি আমার ধার ধারেননি, রাইট? মানে সহজ বাংলায় কথাটা বললে এরকমই দাঁড়ায়। কিন্তু এর পরিপ্রেক্ষিতে সেনাপ্রধান যদি তাকে সুনির্দিষ্ট কোনো পরামর্শ না দিয়ে থাকেন, সেক্ষেত্রে কনসিকুয়েন্সেস গুলো কোন দিকে যেতে পারে? না, আমি তো আগেই বললাম, এটা ধরেন দেখেন যে আমরা যারা এই তথ্যগুলো যতটুক সারাদিন আমরা সকাল থেকে গভীর রাত্র পর্যন্ত বিভিন্ন ভাবে ফোনের উপরে থাকি, বিভিন্ন জায়গা থেকে তথ্য নেওয়ার চেষ্টা করি, যতটুকু পাই, যতটুকু না পাই সেটা নিয়ে বিভিন্ন ভাবে ক্রস চেক করার চেষ্টা করি। তো এই জায়গায় আমার কাছে যতটুকু তথ্য আছে বা এর সঙ্গে আমি তো আগেই বললাম যে নিজের যে অ্যাজাম্পশন যোগ বিয়োগ করে এটি পরিষ্কার যে তুলসী গ্যাবার্ড একটা ফ্যাক্টর এবং এই ফ্যাক্টর হিসেবে এইটা রোল প্লে করতে হবে সেনাপ্রধানকে, এবং সেনাপ্রধানের হাতেই এখন থেকে যা ঘটবে সেটি তার নিয়ন্ত্রণে চলে আসছে অলরেডি, এবং কোন অবস্থাতেই প্রধান উপদেষ্টা সেনাপ্রধানকে অ্যাভয়েড করে এখন থেকে আর কিছু করতে পারবেন না, এটি পরিষ্কার। এখন যে কোনো, যেমন শোনা যাচ্ছে যে যদি এই ঈদের আগে এই প্রত্যাশা অনুযায়ী দৃশ্যমান কোনো পরিস্থিতির পরিবর্তন না ঘটে, যে কোনো সময়
এরা এদের গদি ছাড়তে হবে, সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেবে, এগুলো তো আলোচনা আছে। এখন যারা শুনছেন তারা ভাবতে পারেন এটি কতটা সত্য, কতটা মিথ্যা, কতটা অথেন্টিক। আমি তো বারবারই বলছি যে এইরকম সিচুয়েশনে যখন তথ্য প্রবাহকে দমিয়ে রাখা হয়, প্রকাশ করতে না দেয়া হয়, তখন এই একটুর সাথে অনেক কিছু যুক্ত হয়। এটির দায় কিন্তু আমাদের না। আমরা যারা আলোচনা করি, বিশ্লেষণ করি, তথ্য নিয়ে পরিশ্রম করি, ঘাটাঘাটি করি, আমাদের না। যেই সোর্স থেকে বন্ধ করে দেয়া হয় পথটি, সেই কারণেই কিন্তু এগুলো হয়। তো এর কিন্তু বাস্তব কিছু না কিছু কিন্তু প্রমাণ পর্যায়ক্রমে কিন্তু পাওয়া যাচ্ছে। আমি তো বললাম এই যে আরসাকে, আমি তো আগামী 2-4 দিনের মধ্যে আরো দৃশ্যমান হবে, দেখবেন অনেক কিছু। 26শে মার্চ যে ডক্টর ইউনূস যে চীনে যাবেন, তিনি চীনে যাওয়ার আড়ালে এই যে ঢাকায় যে 26শে মার্চের কুচকাওয়াজটা বন্ধ করার পিছনে এইটি একটা কারণ। তারা দেখাইছে কি স্টেডিয়ামে কাজ চলে, স্টেডিয়ামের ঢাকায় মাঠের অভাব। তো এটির পিছনে আরেকটি কারণ আছে, এমনও গুঞ্জন আছে, এমনও ওই যে যারা আমি বললাম না অনেক ধরনের গসিপ হয়, এমনও অনেকে বলেন যে উনি চীনে গিয়ে, আমরা দেখি এই যে সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের ভাইরাল হচ্ছে যে উনি চীনে গিয়ে সিচুয়েশন খারাপ হলে নাও আসতে পারেন। এগুলো যে নিশ্চিত সেটি আমরা নিশ্চিত করে বলছি না, কিন্তু এটি ঠিক যে এই আলোচনাগুলো তৈরি হয়। এখন সেনাপ্রধান, এটি সত্য যে সেনাপ্রধানের ক্ষমতা অনেকটাই তার হাতের মধ্যে এখন চলে যাচ্ছে এবং নিয়ে নিচ্ছেন, যেটি দৃশ্যমান হচ্ছে। এবং সেই জায়গাটিতে সেনাবাহিনী বা সেনাপ্রধান যে প্রক্রিয়াগুলোর মধ্যে গত 7 মাস ধরে আসছেন, সেই জায়গারও পরিবর্তন ঘটেছে, যেটি আগে গত সপ্তাহেও ছিল না, এই সপ্তাহে কিন্তু সেটির পরিবর্তন ঘটেছে। এবং সেনাবাহিনী, আমি তো বললামই যে সেনাবাহিনী যা করছে বা সেনাপ্রধান যা করছে, ইন্টারনালি অনেক ধরনের তাদের মেকানিজম থাকতে পারে, অনেক কিছু আলোচনা আছে, বহু ধরনের আলোচনা আছে, কিন্তু বাইরের প্রেসক্রিপশন ছাড়া যে সেনাবাহিনী এই মুহূর্তে আগেও করেনি, এখনো করবে না। আর সেই বাইরের প্রেসক্রিপশনের রেশিওটা যে ঘুরে গেছে, বলা হচ্ছে যে আগে আওয়ামী লীগকে তো বাইরের এদের কারণে তো বলাই হয়েছে, ভলকার ট্যুর তো বলেই দিয়েছে, কিন্তু এখন এটি পরিষ্কার যে ট্রাম্প সরকার, যেটি তুলসী গ্যাবার্ডের কথায় পরিষ্কার হয়ে গেছে যে কোন অবস্থাতেই তারা বাংলাদেশে জঙ্গি উত্থানকে প্রশ্রয় দিবে না, সমর্থন করবে না। যদি তার কথাকে আপনারা গুরুত্ব দেন, তার কথা, তার বডি ল্যাঙ্গুয়েজ গুলো খেয়াল করেন, তার ওয়ার্ড ইউজ গুলা খেয়াল করেন, যে সে কিন্তু আমরা যে বলি না মিনমিন করে কথা বলছে, সে কিন্তু মিনমিন করে কোনো কথা বলে নাই। তো সুতরাং তার কথা কিন্তু অনেক কিছু মিন করেছে, এবং বাংলাদেশ এই কথার বাইরে যাওয়ার মতো অবস্থায় এই মুহূর্তে নেই, এটি কিন্তু বুঝতে হবে। জি, এখন আপনার কি মনে হয় যে সেনাপ্রধান শেষ পর্যন্ত চায়না সফরটি রাখবেন? আপনি জানেন চায়না সফরটি কতখানি ক্রিটিক্যাল। জুলাই মাসে শেখ হাসিনা যখন চায়না গিয়েছিলেন, তাকে তড়িঘড়ি করে আসতে হয়েছে, ওটা ছিল তার সরকারের একটা টার্নিং পয়েন্ট, কিন্তু রাইট, সেই একই পথে পা বাড়াচ্ছেন প্রধান উপদেষ্টা। দেখুন, আমার কাছে মনে হয় কি, আসলে এই যে কোনো সরকার, আমি যদি শেখ হাসিনা সরকারের কথাই বলি, 5ই আগস্টের আগে সিচুয়েশন যাই হোক, আওয়ামী লীগ কি নিশ্চিত ছিল যে তারা ক্ষমতা ছাড়তে হবে? নিশ্চিত যদি থাকতো, ধারণাই ছিল না। নিশ্চিত যদি থাকতো তাহলে কিন্তু তারা অন্য কোনো কৌশলে হয়তো আগানোর চেষ্টা করতো, কিন্তু সেটি ছিল না। আমাদেরও তো সেরকম ধারণা ছিল না। হ্যাঁ, বিপর্যস্ত একটা হবে বা এক ধরনের, কিন্তু একদম যে সরকার যে পড়ে যাবে সেটি কিন্তু ধারণার বাইরে ছিল। না না না, তৌফিক মারুফ, আমি আপনার সঙ্গে ক্লিয়ার করব। তখনও আমি লাইভ করেছিলাম, তখন আমি শো করেছিলাম যে 18 জুলাই পরিস্থিতি দেখে বোঝা গিয়েছিল যে এই সরকার আর টিকবে না, কারণ এত মানুষের রক্তের উপর দাঁড়িয়ে, সেটি ষড়যন্ত্র করে হোক আর যেভাবেই হোক না কেন, অসংখ্য মানুষ মারা গেছে।
এই রক্তের উপর দাঁড়িয়ে পৃথিবীতে কোনোদিনও কোনো সরকার টিকে থাকতে পারে না, নজির নাই। না, সেটি সেটি ভিন্ন ডিবেট। আপনি দেখেন এটা তাহলে প্রসঙ্গ আবার একটু অন্যদিকে যাচ্ছে। দেখুন, আপনি 30 জুলাইয়ের দৃশ্যটা ভাবুন, 1 আগস্টের দৃশ্যটা ভাবুন। 2 তারিখ কিন্তু মাঠ খালি হয়ে গিয়েছিল। 5 তারিখে আমি অন্তত পক্ষে এটি বলি এবং আমি বিশ্বাস করি এবং আমি দেখেছি, আমি জানি, সেনাবাহিনী যদি প্রকাশ্যে এই শেখ হাসিনাকে ফেলে না দিত, এই আন্দোলনে কোনোভাবেই আন্দোলনে শেখ হাসিনার শেষ পর্যন্ত পতন ঘটতো না। কারণটা কি আমি বলি, 5 তারিখ কিন্তু একটা সেকেন্ড মারুফ ভাই, আপনি তখন তো বাংলাদেশে ছিলেন এবং আপনি তখন সাংবাদিক হিসেবে ঘটনাক্রম কভার করছিলেন, রাইট? এক্স্যাক্টলি, জি জি, সেই মানে জাস্টিফিকেশনের জন্য, জি বলুন। হ্যাঁ, তো আমার ইয়েটা হচ্ছে, যেমন ধরুন আমার বাসা লালমাটিয়ায়, আর হচ্ছে আমার অফিস বাংলা মোটর। আমি বাসা থেকে অফিসে প্রতিদিন গিয়েছি। আমরা ঢাকা শহরের কেউ শুধুমাত্র এদিকে আসাদ এভিনিউ, আসাদ গেট, মানে আড়ং-এর মোড়, ওইদিকে আগারগাঁও, শ্যামলী শিশু মেলা, এদিকে আগারগাঁ, আর হচ্ছে এই পাশে খামারবাড়ি, এই 4 দিকে সেনাবাহিনী কর্ডন করা ছিল গণভবনকে সেভ করার জন্য। এছাড়া আর কোথাও সেনাবাহিনী কিন্তু ছিল না, কোথাও ছিল না। এখন বলা হয় যে তারা আগে থেকে ইয়ে করছে যে এরা আপনার কি গুলি করতে হবে, এই জন্য নামে নাই। তো যেই জন্যই হোক, সেনাবাহিনী তো প্রধানমন্ত্রীর সাথে তো বিট্রে করেছে, এটি তো পরিষ্কার। কারফিউর সময় কোনোদিন আমরা দেখেছি যে মাঠে সেনাবাহিনী থাকবে না, তারা দায়িত্ব পালন করবে না। মাঝে মধ্যে 2-4টা গাড়ি দৌড়ঝাঁপ করেছে, কিন্তু তারা নীরব দর্শকের মতো করেছে। 5 তারিখের দৃশ্যপটটা একেবারেই ভিন্ন ছিল। 5 তারিখ আপনি দেখেন 11:30 পর্যন্ত পুরো মাঠ খালি ছিল। উত্তরের দিক থেকে যে মব আসছে, সেই মবের সঙ্গে সেনাবাহিনীর সাবেক বিপুল সংখ্যক আর্মসধারী কর্মকর্তা, সৈনিকরা তাদের সঙ্গে যুক্ত হয়। তাদেরকে কর্ডন করে না, তাদের সামনে থেকে মার্চ করে তারা ঢাকার মধ্যে ঢুকছে। গাবতলীর দিক থেকেও একইভাবে ঢুকেছে। কোন অবস্থাতেই সেনাবাহিনী যদি ওই দিন, আপনার এটা প্রমাণ কি, আপনার শেখ হাসিনা মুখ করার সঙ্গে সঙ্গে ক্যান্টনমেন্টের মধ্যে সৈনিকরা কিভাবে বঙ্গবন্ধুর স্ট্যাচু ভাঙচুর করেছে, এটি দেখেন নাই? বিশ্বের মানুষ, বাংলাদেশের মানুষ দেখে নাই? তো যদি ছাত্রদের কারণেই হতো, তাইলে ভিতরে সেনাবাহিনী কেন ভাঙচুর করলো? যদি ছাত্রদের কারণেই হতো, তাইলে বাইরে কেন সেনাবাহিনী এদেরকে ওই গণভবন ভাঙতে দিল? গণভবন তো তাদের প্রোটেকশন দেওয়ার কথা। যদি সেনাবাহিনী বিট্রে না করত, কিভাবে সংসদ ভবনের মধ্যে ঢুকে আর্মস লুট করে নিয়ে গেল? এসএসএফ এর আর্মস কিভাবে, এসএসএফ এর আর্মস তো তাদের আর্মস, সেনাবাহিনীর আর্মস। গণভবনের প্রোটেকশনের সবকিছু তাদের, তারা এগুলো কেন সেভ করে নাই? এই প্রশ্ন বিশ্ববাসীর কাছে আছে না? এই প্রশ্ন মানুষের কাছে আছে না? যারা এই কাজগুলো করেছে, যে সেনাবাহিনীর সাপোর্ট নিয়ে করেছে, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অনেকের সৈনিকদের কথা তো আমরা শুনেছি। এই আর্মস গুলো কোত্থেকে এসেছে? সেদিনে উত্তরা থেকে আপনার যে গুলিগুলো পাওয়া গেল, সেনাবাহিনীর ব্যবহার, যে আর্মস গুলো ব্যবহার করে যে গুলিগুলো, সেগুলো পাওয়া গেল। তাহলে এটা কোত্থেকে আসলো? আপনি কি মনে করেন যে এই যে থানা, বিশেষ করে যাত্রাবাড়িতে যে থানায় হামলা হলো, লুটপাট হলো, এটি সাধারণ মানুষ করেছে? এই ছাত্ররা করেছে? এমনও তো ইনফরমেশন আছে যে একমাত্র যেমন উত্তরা থেকে যেভাবে তারা মার্চ করে এদেরকে নিয়ে আসছে, গাবতলীর ওই দিক থেকে নিয়ে আসছে, যাত্রাবাড়িতেও তারা গিয়েছিল, কিন্তু যাত্রাবাড়ির ওইখানে পুলিশ তাদেরকে দেয় নাই সেই সুযোগ। ফলে তারা 5 তারিখ সন্ধ্যার পরে ওইখানে পুলিশ, থানা পুলিশ জ্বালাও পোড়া করে পুলিশের লাশের সারি ফেলে দিয়েছে। তো এটিতে এমনি দেয়নি। তো এইটা, এই কারণে আমি বললাম, প্রসঙ্গ তো চলে আসলো যে
এটি যারা বলে যে শুধুমাত্র ছাত্র বা ছাত্র জনতা, এখন তো যে কিছু করুক ছাত্র জনতা, আমাদের গণমাধ্যম কর্মীরা, আমাদের গণমাধ্যম বলতে পারেন। দেখেন, এটা আমি প্রথম দিন থেকে নোটিস করছি যে যাই কিছু করবে সব ছাত্র জনতা, আর যে ভিকটিম হবে তাকে বলবে ফ্যাসিস্টের দোসর অথবা আওয়ামী লীগের দালাল, রাইট? এই আমরা যখন দায়িত্ব পালন করেছি আমরা ওই সময় আমরা দেখেছি, আমরা বিভিন্ন আমাদের কলিগদেরকে আমরা দেখেছি মাঠে যারা কাজ করেছে, তারা এই যে এই ছাত্র জনতা হামলা করেছে, কারা? ছাত্র জনতা। মিছিল করছে কারা? ছাত্র জনতা। কিন্তু প্রত্যেকে আইডেন্টিফাইড ছিল, কারা ছাত্র দলের, কারা ছাত্র শিবিরের, কারা বাম ছাত্র ফ্রন্টের, এগুলো আমরা চিনি না এদেরকে। কিন্তু মিডিয়া এটা কিভাবে করে করলো? মিডিয়া তো এখনো তাই করছে। বাংলাদেশের মিডিয়া, আমি খুব দুঃখ নিয়ে, যারা আমাদের কলিগরা শুনছেন তারা অনেকে কষ্ট পাবেন, যারা আমাকে পছন্দ করেন না তারা আমাকে গালিগালাজ করবেন, কিন্তু এটি সত্য। আপনারা যেই রাজনীতি করেন না করেন, আমি যেই আদর্শে বিশ্বাস করি না করি, আমাদের জন্য এরকম ভয়াবহ পরিস্থিতি কখনো হয়নি। আমি পরশুদিনও বলছি, এই যে ডাক্তার প্রাণ গোপালের মেয়েকে যে একদিন আটকালো পিজি হাসপাতালে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেইখানে কোন মিডিয়া তারা ওই লাইভ করছে, আপনারা যেটিকে পিটিসি বলেন, এখন তো প্রিন্ট মিডিয়ারও পিটিসি দেওয়া হয়, সেইখানে বলছে যে আওয়ামী সন্ত্রাসী, এখানে এক আওয়ামী সন্ত্রাসীকে আটকিয়েছে ছাত্র দলের নেতা, ছাত্র জনতা, বুঝেন তো। পিটিসির সময় আমি এজ এ সাংবাদিক হিসাবে আমি আওয়ামী সন্ত্রাসী বলতে পারি কিনা, আমার আউটলেট সেটি কিভাবে গ্রহণ করে? ওইখানে যেই ছাত্র দলের যে নেতা, উপায় নেই, এদিকে প্রধান উপদেষ্টার যেই প্রেস সেক্রেটারি শফিকুল ইসলাম, শফিকুল আলম, তিনি তো ওখান থেকে বসে বসে প্রেসক্রিপশন পাঠান নিউজ আউটলেট গুলোতে। দেখেন আজকের আলোচনাটা আমি জানি না, আমাদের কাছে বোধহয় খবরগুলো আসে না, কারা কয়জন দেখছেন, কিন্তু আমি মনে করি এই আলোচনাটুকু আমাদের প্রফেশনের জন্য আত্মসমালোচনামূলক একটি, ছোট করেও আমরা ছোট মানুষ, আপনি আমি, আমাদের চেয়ে অনেক বড় বড় রথী মহারথীরা আছেন, তারা শুনছেন, আমাদের কথা পাত্তা দিবেন না, কিন্তু অন্ততপক্ষে একটু বলি যে এই মুহূর্তে এই যে আউটলেট গুলা, যারা এগুলার দায়িত্বে আছেন, আপনারা তো অনেকেই প্রফেশনাল সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, আপনারা যাদেরকে মাঠে পাঠান তাদেরকে কি এগুলা এইভাবে ইনস্ট্রাকশন দিয়ে দেন যে এইটা বলতে হবে, যারা আওয়ামী লীগের সমর্থক তাদেরকে আওয়ামী সন্ত্রাসী মেনশন করতে হবে, আর যারা হামলা করবে তাদেরকে ছাত্র জনতা বলতে হবে? তাইলে আপনার দায়িত্বটা কিভাবে পালন করেন? সেই দিন সেই ছাত্র দল নেতা লাইভে নিজে দায়িত্ব নিয়ে বলছে যে আমি ছাত্র দলের এখানকার নেতা, আমি মনে করি একটা দায়িত্ব যে আওয়ামী লীগের, যেহেতু আওয়ামী লীগ এমপির মেয়ে, এই জন্য আমি এখানে আসছি। সে নিজে বলে ছাত্র দল নেতা, আর আমার সহকর্মী তাকে পরিচয় করিয়ে দেয় কি ছাত্র জনতা হিসাবে।